সাইনা বোতামগুলো টেবিলের ওপর রেখে দিয়েছে। তাজদার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বোতামগুলো দেখলো। সাইনা পিঠের নিচে বালিশ রেখে শুয়ে প্রিমা ফারনাস চৌধুরী লেখা একটা উপন্যাস পড়ছে। উপন্যাসের নাম প্রিয় বেগম। এটি তার পছন্দের উপন্যাস। তাজদার বোতামগুলো তুলে নিতে নিতে বলল, রেখে দিলাম, বোতামগুলো তুমিই একদিন সেলাই করে দেবে, আমি সেলাই করিয়ে ছাড়বো। সাইনা তার দিকে তাকালো, আবারও বইয়ের পাতায় চোখ রেখে বলল, আমাদের বাড়িতে যেতে বলা হয়েছে, যাব না? সাইনা বলল, আমি ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম, যাওয়ার দরকার নেই। তাজদার তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ডিসকাস্টিং। ডিসকাস্টিংটাকে কেন বিয়ে করতে হলো? আর মেয়ে ছিল না এই দেশে? এরকম বজ্জাত হবে জানলে করতাম না। দেখতে তো ভালো মেয়ে মনে হয়, আপনাকেও দেখতে জেন্টালম্যান মনে হয়। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে বলল, আমি তো সেটাই, জি না, আস্ত একটা হনুমান। তাজদার চোখ সরু করে তাকালো তার দিকে। সে দেখতে হনুমানের মতো। সাইনা বেশ মজা পাচ্ছে। মনে হচ্ছে তার বহুদিনের আক্রোশ মিটছে একটু একটু করে। তাজদার সিদ্দিকী যে দেখতে হনুমানের মতোই, সেটা সে বহু বছর পর মুখ ফুটে বলতে পেরেছে। তাজদার বলল, তুমি দেখতে কীরকম ছিলে সেটা এক্সপ্লেন করব? সাইনা তৎক্ষণাৎ তার দিকে ঘুরে তাকালো। তাজদারের ঠোঁটের কোণে সেই চিরচেনা তির্যক হাসিটা যেন দাঁত কিচিয়ে জ্বলছে। সাইনা তাকে অবাক করে দিয়ে বাঁকা হেসে বলল, আপনি কেমন ছিলেন সেটা আমি এক্সপ্লেন করব? আপনি এখানে দাঁড়াতে পারবেন? তাজদার গলায় টানটার আত্মবিশ্বাস। তাজদার সিদ্দিকীর শিরদাঁড়া এত নরম ভেবেছ? সাইনা একটুখানি অবাক হয়ে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার শিরদাঁড়াও আছে? জানতাম না তো। বেশ, দাঁড়িয়ে থাকুন এভাবে শিরদাঁড়া সোজা করে, এটাও মাথায় রাখুন। আপনার পায়ের কাছে এসে বসার মতো মেয়েও আমি নয়। তাজদার ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে এখনো ঠিকমতো চিনতে পারোনি সাইনা মমতাজ। সাইনা তার সামনে এসে দাঁড়ালো, বলল, আপনাকে আমি চিনতেও চাই না, যতটুকু চিনেছি ততটুকু ভুলতে পারলেই এনাফ। বলে সে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তাজদার তাকাতে সে জিজ্ঞেস করলো, আপনাকে চেনা এখনো বাকি আছে বলছেন? মানে আপনি হুট করে আমার চোখে ভালো হয়ে যাবেন আর আমি সেটা বিশ্বাস করব? সত্যি? তাহলে তো বেশ ভালো। তবে একটা অনুরোধ, দয়া করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। মানে আপনি যদি এখন আমার সামনে বসে আমাকে প্রেম নিবেদন করেন, বিষয়টা খুব হাস্যকর দেখাবে। তাজদার সিদ্দিকীর সাথে এটা যায় না। আপনাকে আমি অন্যভাবে চিনে এসেছি, তাতেই আমার প্রাণ যায় অবস্থা। দয়া করে আর এমন কিছু করতে যাবেন না যাতে হাসতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আপনি চিরকাল শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে থাকুন। সামনের জনকে দেখার জন্য চোখ নিচে নামানোর দরকার নেই, কারণ আপনার সাথে ওটা যাবে না। তাজদার ভেজা শার্টটা তার মুখের ঝাড়া মারল। সাইনা পিছিয়ে গেল, মুখের ওপর পড়া পানিগুলো মুছে নিতে নিতে তাকালো। তাজদার তার গালে 2 আঙুল চেপে চিমটি কেটে বলল, তোমার দিকে তাকানোর জন্য চোখ নিচে নামাতে হচ্ছে, কারণ তুমি আমার চেয়ে খাটো। বলে সে বেরিয়ে গেল। সাইনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কথায় কথায় গায়ে হাত দেয়, এত বড় বেয়াদব। বিকেলের দিকে সাইনা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক উঠোনে দাঁড়ালে আরেক উঠোন দেখা যায়, তাই রওশনারা বললেন গাড়িটা পটিয়া থেকে ঘুরিয়ে আনতে। সবাই হাসছিল ব্যাপারটা দেখে। সায়না গাড়িতে বসতে বসতে তাজদার সিদ্দিকের দিকে তাকালো। তাজদার পেছনে হাত ভাঁজ করে রওশনারা পেছনে দাঁড়িয়ে কিছু একটা চিবোচ্ছিল। গাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে গাড়ির দরজার পাশে এসে থামলো। মাথা নামিয়ে সায়নার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, সায়না মমতাজ, কথাটা দ্বিতীয়বার যেন মনে করিয়ে দিতে না হয়। বারবার আমি এক কথা বলতে পারবো না। ড্রাইভার আছে, তাই সায়না মৃদু স্বরে বলল, আমি অ্যাডমিশন নেব, এটা আমার শেষ কথা। তাজদারের কপাল কুঁচকে উঠল, রাগ জমে থাকলো চোখের ভাঁজে। সেটা সায়নার নজর এড়ায়নি। ঠান্ডা গলায় বলল, এই বাড়িতে ফিরবো কিনা তা নির্ভর করবে 2 পরিবারের সম্মতির ওপর। আমি তখনই ফিরবো যখন নিশ্চিত হব আমার পড়াশোনায় কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তাজদারের মুখের পেশি শক্ত হয়ে উঠল, চোখের কোণে জমে উঠল চাপা হিংস্রতা। দাঁতে দাঁত চেপে বলল, পড়াশোনার গুলি মারো, কথা না শুনলে এই বাড়িতে ফেরার দরকার নেই। পড়াশোনা করে তুমি করবেটা কি? সায়না শক্ত হয়ে বসে রইল। কথা বলার রুচি চলে গেছে তার। রওশনারা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। আস্তে করে বলল, এখনও যাওয়ার সময়, কথাবার্তা পরে বলা যাবে। তাজদার একবারও পেছনে না তাকিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। সায়না তার যাওয়ার পথে চেয়ে রইল। তারপর রওশনারার দিকে তাকালো। রওশনারা এসে মাথায় হাত রেখে বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই,
সব কথা কানে নিলে পাগল হয়ে যেতে হবে। গাড়িটা পটিয়া থেকে ঘুরিয়ে এসে সায়নাদের উঠোনের সামনে থামলো। দাদিমা উঠোনে নেমে এলেন। সায়না গাড়ি থেকে নামলো। কালো বোরখা আর সোনালি রঙের একটা হিজাব পরেছে সে। নাকের মাথায় জলজল করছে স্বর্ণের নাকফুল। বাচ্চা বুড়ো সবাই এসে তাকে ঘিরে ধরলো। সায়না সোজা ঘরে চলে গেল। সবাই বলাবলি করলো, কাউকে সালামটুকু করলো না মেয়েটা। সাহিদা বেগম সবাইকে চুপ করিয়ে দিল। আহা, দোষ ধরো না তো আর। ঘরে ঢুকতেই ভাবি আপা সবাই এগিয়ে এলো তাকে দেখে। হাসি মুখে জিজ্ঞেস করতে যাচ্ছিল কেমন তেমন আছে। সায়না কারোর দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে গেল। সবাই হক চকিয়ে গেছে, ওই বাড়িতে কিছু হলো নাকি। সায়না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শাড়িটারি ছুঁড়ে ফেলে সালোয়ার কামিজ পরে নিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। তারপর নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কি শান্তি নিজের ঘরটায়। কতক্ষণ ঘুমিয়েছে নিজেরও খেয়াল নেই। মনে হচ্ছিল সে কতদিন পর শান্তির ঘুম দিয়েছে। তাকে কেউ বিরক্তও করেনি। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া মাত্রই পরিবারের সবাইকে একসাথে দেখল। রান্নাঘরে খাবারের আয়োজন নতুন জামাইয়ের জন্য। সাহিদা বেগম, সাবিনা, শারমিলা ভারী ব্যস্ত। ওই বাড়ি থেকে ভাত মাংস পাঠানো হয়েছে, সেগুলো প্রতিবেশীদের বিলি করে এসেছে শাওন। সবাই তাকে দেখে নিজেদের মধ্যে কথাবার্তা থামিয়ে দিল। শাহিদা বেগম তাকে দেখে বলল, মুখটা শুকিয়ে গেছে, কিছু খাবি? ছোট ভাইয়া কই, কোথায় গেছে কে জানে, ও সারাদিন বাড়িতে থাকে। সাবিনা বলল, সায়না এই মাত্র নুডলস করলাম, দেবো একটু? সায়না বলল, গরুর গোস্ত দিলে খাবো না, অ্যালার্জি বেড়ে গেছে আমার। মুরগির খেতে পারবে, তাহলে অল্প করে দাও। শাহিদা বেগম বলল, অ্যালার্জির ওষুধ আছে? না থাকলে তোর আব্বাকে স্লিপটা দিয়ে দিস, নিয়ে আসবে। সায়না জবাবে কিছু বলল না। সাবিনা তাকে বাটিতে করে নুডলস দিল। সায়না টেবিলে গিয়ে বসলো। মাথায় কাপড় টেনে চামচ করে অল্প করে নুডলস মুখে তুলে রান্নাঘরের চারিদিকে ছড়ানো ছিটানো রান্নার আয়োজন দেখলো। প্রশ্ন করলো, কবুতর কার জন্য আনিয়েছ? সাহিদা বেগম অবাক হয়ে বললেন, কেন? তাজদারের জন্য। নতুন জামাই না? মাছ কি এনেছ? রুই, চিংড়ি, তেলাপিয়া। 2 রকম দিলে মান সম্মান যাবে। কবুতর না দিলে তোমাদের বদনাম হবে। এত ঢং করার কি আছে? এতগুলো খাবার একসাথে খাওয়া যায়? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি। না খেলে তখন আমার কানের কাছে প্যাচাল পারবে না কেউ। শাহিদা বেগমের মুখ চুপসে গেছে। ঠিকই তো, এত খাবার না খেলে তখন। শারমিলা বলল, আম্মা ওর কথা কানে নিও না তো, না খেলে না খাক, দেখার জন্য হলেও তো দিতে হয় এসব। ও কি জানে এসবের? বন্ধু বান্ধব নিয়ে আসবে, সব না দিলে কেমন দেখায়। রাত তখন 10টা পেরিয়ে গেছে। তাজদার আসবে কি আসবে না এই অনিশ্চয়তায় সবাই অস্থির হয়ে উঠেছে। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে সবার ধৈর্য ক্ষয়ে যাচ্ছে। কে যেন পাশ থেকে বলল, আসবে না বোধহয়, এলে এতক্ষণে চলে আসতো। সাহিদা বেগম কপাল চাপড়ে বললেন, তাহলে এত আয়োজন কেন করলাম? শারমিলা বিরক্ত গলায় বলল, নিয়ম কানুন মানতে হবে না? এ কেমন লোক? দাদিমা বললেন, ব্যাটার ইচ্ছে হলে তবেই আসবে। সাবরিন মুখ কুঁচকে বলল, আসবে না সেটা আগে বলে দেবে না ওরা? এত আয়োজন করিয়ে এখন না আসার মানেটা কি? সবাই কথা বলছে, শুধু সায়না চুপচাপ। তার নীরবতা চোখে পড়তেই শাহিদা বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, তুই একবার ফোন করে দেখ না, হয়তো ভুলে গেছে বা ব্যস্ত। সায়না শান্ত কণ্ঠে বলল, যার ইচ্ছে নেই তাকে ফোন দিয়েও কিছু হবে না। তোমরা আগে নিশ্চিত হওনি কেন? শাহিদা বেগম চিন্তায় পড়ে গেলেন। শারমিলা নিচু গলায় মুখের ভেতর কি যেন বিড়বিড় করে বলছে। স্পষ্ট নয়, কিন্তু বিরক্তি টের পাওয়া যাচ্ছে। ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে, সেখান থেকে খবর এসেছে তাজদার বাড়িতে নেই, ফিরতে দেরি হবে। সায়না অবাক। সে জানে আজকের আয়োজন তার জন্যই। সবাই তাকে ঘিরে এত প্রস্তুতি নিচ্ছে, সব জেনেও এত নির্বিকার কি করে? একটা ফোন পর্যন্ত করলো না, জানালোও না আসবে কি আসবে না। মা আর বোনদের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তার ভেতরে এক ধরনের পৈশাচিক আনন্দও হচ্ছে। এবার বুঝুক ওরা শ্বশুরবাড়িতে যাচ্ছ। তাজদার হাতের কবজিতে ঘড়িটা পড়তে পড়তে দাদিমার দিকে তাকালো। বাড়ি ফিরে দ্রুত গোসল নিয়েছে সে। একটা মেরুন রঙের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছে, তাড়াহুড়ো করছে। রাত 11টা বাজে এখন। দাদিমার প্রশ্ন শুনে সে ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, হ্যাঁ। এত দেরিতে কেন? ওরা কি মনে করবে? মনে করবে কেন? 11টা এত গভীর রাত নয়, মানুষের সমস্যা থাকতে পারে, ফোন দিয়ে জানাতে পারতে। ওরা ভাবছিল তুমি যাবে না। মহিলারা দুটো কথা বেশি বুঝে ফেলে, সমস্যা সেখানে। আর তুমি দেরি করেছো সেটা দোষ নয়, ইচ্ছে করে কেউ দেরি করে না, তাও সেটা তোমার উদাসীনতা। আজ যেহেতু জামাই আদর, তোমার উচিত ছিল বন্ধু বান্ধব নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া। ওরা ভাতের পাশাপাশি নাস্তারও আয়োজন করেছে।
ওগুলো বরবাদ হবে না? কাল সকালে খাবো। দাদিমা জানে এই ছেলের সাথে কথায় পারা যাবে না। তাজদার টিস্যু দিয়ে ফোনের স্ক্রিনটা আলতো করে মুছতে মুছতে তৌসিফকে ডাক দিল। তৌসিফ বের হ। তৌসিফ বলল, পায়জামাটা পরতে দাও। ওটা না পরে যাব নাকি? নিজে দেরি করে ফেলেছে, এতক্ষণ পর এসে আমাকে তাড়া দিচ্ছে। তিতলি আর তাসনুমা হাসছে তার কথা শুনে। তিতলি চিল্লিয়ে বলল, ভাইয়া আমার জন্য একটা লেগ পিস নিয়ে আসবে। তৌসিফ ঘর থেকে জবাব দিল, মুরগির লাস্ট পিস নিয়ে আসবো তোর জন্য। সবাই একসাথে হাসছে। তিতলি রেগে বলল, যা বেটা, না আনলে ঘরে ঢুকতে দেব না। তোমরা খাবে নাকি সব? আমাদেরও হক আছে। তাজদার হেঁটে এলো সেখানে, বলল, এখানে দাঁড়িয়ে কথা না বলে কাজটা তো করতে পারো। মিষ্টি, নিমকি আর সন্দেশের কার্টুনগুলো বারান্দায় রেখে আসো। পান সুপারি আর ইত্যাদি ইত্যাদি সব দিয়েছে কিনা চেক করো। তিতলি আর তাসনুভা চলে গেল মাথা দুলিয়ে। রওশনারা এসে থামলেন তাজদারের সামনে, বললেন, তুমি সকালে চলে এসো। সায়না 2 দিন থাকবে ওখানে। চুলটা বোধহয় আঁচড়ানো হয়নি, আর একটু মোছা দরকার। তাজদার চুলে হাত দিল। দাদিমা পেছন থেকে বলল, শ্বশুরবাড়ির তাওয়ালে দিয়ে মুছিও। যাও যাও, এত রাত করে শ্বশুরবাড়িতে যেতে আর দেখিনি। তাড়াতাড়ি বের হও, ওরা সারাদিন খাটছে নতুন জামাইয়ের খাবার দাবার নিয়ে। রওশনারা বললেন, চুল আঁচড়ে নিলে ভালো হতো। তাজদার ঘরে চলে গেল। চুলটা পরিপাটি করে বেরিয়ে পড়ল। রওশনারা তৌসিফের ঘরের সামনে এসে বলল, তৌসিফ বের হ বাবা। আর কতক্ষণ? তৌসিফের মা বলল, মেয়েদের মতো সময় লাগে ওর। তৌসিফ চেঁচিয়ে বলল, আশ্চর্য, যে দেরি করেছে তাকে কিছু বলছো না, আমার পেছনে পড়েছো কেন সবাই? তৌসিফ আর ফুপোতো খালাতো ভাইসহ মোট 6 জন গিয়েছে সাইনাদের বাড়িতে। সাইনার দাদিমা মাজেদা বেগম ঘুরঘুর করছিলেন। মিষ্টি নিয়ে তৌসিফ ঘরে ঢুকে এলো সবার আগে। বড় করে দাদিমাকে সালাম দিয়ে বলল, সবাই ঘুমিয়ে পড়েছো নাকি? দাদিমা বললেন, আমরা না ঘুমালেও বউ ঘুমিয়ে গেছে গা। তৌসিফ ঠোঁট উল্টে বলল, নাতিন জামাইয়ের দোষ, দেরি করে বাড়ি ফিরেছে। তাজদার আশরাফের সাথে ভেতরে ঢুকতে দাদিমাকে সালাম দিল। দাদিমা সালাম নিয়ে বলল, ও মা গো, আমার নাতিন জামাই রাস্তায় গাড়ি পায়নি। তাজদার বলল, ট্রাফিক জ্যাম। এখন সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাই ভালো, কিন্তু একজন গরম হয়ে আছে। তাজদার আশ্বাস করে বলল, ঠান্ডা করার দায়িত্ব আমার। দাদিমা হাসলেন। সাবিনা সাইনাকে ঘুম থেকে ডেকে তুলল, সাইনা ওঠো, ওনারা এসেছেন। সাইনা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, কটা? 11:30 পেরিয়ে গেছে। এত রাতে কিসের জন্য আসছে? সাবিনা চুপ করে সরে গেল। শাহিদা বেগম ছোটাছুটি করছেন। আনিস বলল, ভাত দিয়ে দাও, ওরা নাস্তা খাবে না। সাহিদা বেগমের মন ক্ষুণ্ণ হয়েছে। সারাদিন সবাই মিলে কত কিছু নাস্তার আইটেম বানিয়েছে। আনিস রাগারাগি করছে, বলছে, আজকাল মানুষ এত নাস্তা খায়? কেক, কলা, মিষ্টি আর সন্দেশ দিলেই হতো না? এত কিছু কি দরকার ছিল? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি না করলে চলে না। সাইনার দুলাভাইরা তাকে সরিয়ে নিয়েছে। অফিস থেকে এসে এত ঝামেলা দেখে তার মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। সাইনা দরজার পাশে দাঁড়িয়ে উকি দিল একবার। সালাম আদান প্রদান হতেই সাইনা তৌসিফের উদ্দেশ্য করে বলল, আমি ভেবেছি আপনারা সেহরির সময় আসবেন, একটু তাড়াতাড়ি চলে এসেছেন। সবাই হেসে ফেলল তাজদার সিদ্দিকী ছাড়া। সে ঠোঁটের কাছে হাত রেখে সাইনার দিকে তাকিয়ে আছে। তৌসিফ বলল, আমি তো সেই এসার পর থেকে রেডি আছি। তাজদার তাকে ধমকে উঠল, মিথ্যাবাদী, এত রেডি থাকলে আসার আগে তাড়াহুড়ো করে পায়জামা পরছিলি কেন? তৌসিফের মুখটা দেখার মতো হয়েছে। সবাই এবার শব্দ করে হাসল। সাইনা চলে গেল ভেতরে। ভাতের থালা বেসন সাজানো হচ্ছে। প্লেটে মাছ মাংস বাড়ছে সাবিনা। শাওন মিষ্টি আর সন্দেশ নিয়ে এসে বলল, তাজ ভাই, নাস্তা দিচ্ছি না, কিন্তু মিষ্টি খাওয়া যেতে পারে। আমি মিষ্টি খাবো না, সরি। তৌসিফ বলল, আরে জামাই না খাক, আমরা তো আছি। শাওন বলল, দাঁড়া। কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তৌসিফের দিকে বাড়িয়ে দিল সে। বলল, বেয়াই, মিষ্টি পুরোটা খেতে হয় কিন্তু। শাওন হেসে কাঁটা চামচ নাড়াচ্ছে। তৌসিফ মিষ্টিটা মুখে নিতে পারছে না। শাওন তৌসিফের মুখের সামনে নিয়ে গিয়ে পরে মিষ্টিটা নিজে খেয়ে নিল। তৌসিফ বলল, ধুর শালা। শাওন অট্ট হাসিতে ফেটে পড়ল। আনিস ঘরে উকি দিয়ে ডাকলো, শাওন। শাওন সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে ভেতরে গেল। আনিস বলল, টেবিল সাজানোর সময় ওখানে গিয়ে রং তামাশা করছিস কেন? শাওন বলল, রং তামাশা কেন করবো, আশ্চর্য। সাহিদা বেগম বলল, তুই অফিস থেকে এসেছিস, একটু রেস্ট নে আনিস, আমরা সামলে নেব। রান্নাঘরে ঝামেলা কমে আসবে কিছুক্ষণ পর, তোকে এত মাথা গরম করতে হবে না। আনিস বলল, ঘরে মেহমান রেখে আমি ঘরে শুয়ে থাকবো? আজব কথা বলো। টেবিল ভর্তি খাবার দাবার। সাইনার দুলাভাইদেরও বসিয়ে দিয়েছে আনিস।
বাড়ির সব জামাই একসাথে। খাওয়া দাওয়া শুরু হলো। ঘরের দরজার সামনে পর্দার ওপাশে সব মহিলারা দাঁড়িয়ে। সাইনার ছোট মামি হঠাৎ করে বলল, আপা, বড় জামাই দুটো একদম মানিক পেয়েছ। হাসি খুশি, সহজ সরল। সাইনার জামাইয়ের মুখে হাসি কম, গরম মাথার মানুষ, সেটা চেহারায় বোঝা যায়। ওটা বড় জামাইগুলোর সাথে মেলেনি। সবাই একে একে বলল, ঠিক বলেছ। সাইনার বোনেরা বরদের প্রশংসা শুনে খুশিতে গদগদ করছে। সাহিদা বেগম পেছনে সাইনাকে দেখে বলে উঠল, থাক থাক, এসব আর বলো না, সব মানুষ তার এক না। সাহিদা বেগমের কথাটা এমন শোনালো যে সবাই এক লহমায় বুঝে গেল যে সাইনা শুনে ফেলেছে কথাটা। মামি তাকে দেখা মাত্রই সুর পাল্টে বলল, বউকে দেখতে পারলেই হয়েছে। এরকম লোকরা মনের দিক দিয়ে সরল হয়। সাইনা কাউকে কিছু বলল না। কত সরল সেটা সে ভালো করেই জানে। এরাও জানবে কিছুদিন পর। দাদিমা বলল, বেটা হাসবে না কেমনে, দাঁড়া, কাতুকুতু দিয়ে আসি। সাইনা দাদিমার দিকে তাকালো, শান্ত দৃষ্টি ছুড়ে দিয়ে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার পর সবাই আরও ঘন্টাখানেক বসে গল্প সল্প করলো। সেখানে সাইনার লন্ডন যাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল। আশরাফ বলল, ওকে তো মাস্টার্সের পর বিয়ে দেবো ভেবেছিলাম, যেহেতু পড়তে চেয়েছে। এখন মাঝপথে পড়াশোনা থেমে গেলে ও কষ্ট পাবে। বিষয়টা ভালো দেখাবে না। 2 বছরই তো, তারপর না হয়ে যাবে। সাইনা পাশের ঘর থেকে উকি দিয়ে দেখছিল তাজদার সিদ্দিকীর চেহারার হাল। আগের মতো পরিস্থিতি থাকলে এত শান্ত হয়ে বড় ভাইয়ার কথা শুনতো না সে। আনিস বলে উঠল, পড়াশোনা থামাবে কেন? পড়াশোনা যেভাবে চলছে চলুক, দরকার পড়লে মাস্টার্সটা ওখানে কমপ্লিট করবে। এত সহজ একটা ব্যাপারকে এত টানাহেচড়া করার কোনো দরকার নেই। তাছাড়া বিয়ের সময় কথাটা ভালো করে তোলা না গেলেও পড়াশোনা বন্ধ করতে হবে এমন কিছুও বলা ছিল না। মাত্র 2 বছরের জন্য হুট করে পড়াশোনা কেন বন্ধ করবে? আনিসের কথা তাজদারের পছন্দ হয়নি, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আশরাফ তাজদারের বড়, আনিস সমবয়সী, দুই তোকারির সম্পর্ক। সে আনিসকে বলল, তোর কথাটা ঠিক, কিন্তু 2 বছর সময় দেওয়া পসিবল না আমার। ফেলে দেওয়ার মতো কথা আমি বলবো কেন? কথাটা এমনভাবে বলা হলো যেন তার কথাটাই ফাইনাল, এবং পারলে আনিসের বিকল্প খুঁজে বের করে, যেখানে বিকল্প কোনো পথই নেই। আফসার সাহেব বললেন, চাকরিতে সমস্যা হবে। তাজদার বলল, চাকরি সহ আরও নানান জটিলতা বাড়তে পারে। আমি কথাটা এমনি এমনি বলিনি। এখন কারো যদি আমার সিদ্ধান্ত পছন্দ না হয়, তাহলে আর কি করার আছে? সবাই একটু চুপ গেল এবার। শাহিদা বেগম সবটা শুনে সাইনাকে এসে বলল, তোর খালা আম্মার জায়ের মেয়েটাকে বিয়ের পর জামাই বিদেশ নিয়ে চলে গেছে। ও আর পড়াশোনা করেই না, কত মেধাবী ছিল। ও কি এখন ভালো নাই? সাইনা মায়ের দিকে তাকালো অবাক চোখে। মানুষের কথায় যখন উঠবোস করতে হবে, তখন 15-16 বছরে বিয়ে ফেলো নাই কেন? এত পড়াশোনা করালে কেন? যেখানে বড় আম্মু বলছে পড়াশোনা চালিয়ে যেতে, সেখানে তুমি এসব কথা কিভাবে বলো? শাহিদা বেগম বলল, যদি ওর চাকরিতে সমস্যা হয় তখন কি হবে? হাস্যকর কথাবার্তা। ওই লোকটা তোমাদের ইমোশন নিয়ে খেলছে, বেশ ভালো করে জানে। চাকরির কথা বললে তোমরা ভয় পেয়ে যাবে। আমি যাব না মাস্টার্স কমপ্লিট করার আগে। শাহিদা বেগম বললেন, মানুষ জামাইয়ের সাথে যাওয়ার জন্য পাগলামি করে, আর তুই পাগল বানাওনি কেন? মানুষ বানিয়ে বলতেছো পাগলের মতো আচার আচরণ করতে। পারবো না পাগলামি করতে, আমার কথাই শেষ। জামাই না থাকলে ওই বাড়ির মানুষের কথায় উঠবোস করতে হবে। জামাইয়ের সাথে যেতে ভালো লাগে না, কিন্তু ওই বাড়ির গোলাম হতে ভালো লাগবে। আমি বাচ্চা নয় যে মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। শাহিদা বেগম বড় 2 মেয়ের উদ্দেশ্যে বলল, কি বেয়াদব মেয়ে দেখলি? ওর বড় আম্মু নাকি কি বলছে সেই জন্য রাজি হচ্ছে। রায়হানের মাকে আমি চিনি না? কাজবাজ করে দিতাম বলে আমাকে দেখতে পারতো, নইলে ও আমাদের ভালো চাই কখনো? ছেলের কারণে তোকে বউ করে নিয়ে গিয়েছে। গিয়ে দেখ, কলিজা ফেটে যাচ্ছে ছেলের বইয়ের জায়গায় তোকে দেখে। টাকা পয়সা লাগলে ধারটা চাইতাম, দিত, তাই কথা শুনে কাজবাজ করে দিতাম। নইলে তোমার বড় আম্মু তোমাকে দেখতে পেরে উল্টাই দিচ্ছে এমন না। জামাইয়ের কথা শোন শানু, বাড়াবাড়ি করিস না। সাইনা পিড়িতে বসে আছে, বড় বোন দুটোর দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার না মেজো আপার মতো হওয়া উচিত ছিল। নিজের পছন্দ অপছন্দের কথা একদম আব্বার ভাইদের মুখের সামনে গিয়ে বলা উচিত ছিল। তোমার আর আব্বার মার না হয় খেতাম, আব্বা আপার সাথে 6 মাস কথা বলেনি, আমার সাথেও না হয় বলতো না। ভাইদের সামনে আপা 1 বছর যেতে পারেনি, আমি না হয় একদমই যেতাম না। বেয়াদব, তার ছেঁড়া, নির্লজ্জ, বেহায়া ওইসব কথা না হয় শুনতাম পাড়াপড়শির কাছ থেকে, কিন্তু আমার জীবনের এই ছোটোখাটো সিদ্ধান্তগুলো আজকে অন্যজনকে নিতে হতো না। তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি আমাকে কোরবানি দিয়ে ফেলেছি।
তোমাদের মেজো মেয়ে এখন ভালো নেই, কিন্তু তার বদনাম হয়েছিল বলে আমার ওপর জোর খাটাতে শুরু করলে। এদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, এর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। মেজো আপা কি করলো তার সব শোধ তোমরা আমার ওপর তুললে। সাবরিন বলল, আশ্চর্য, তুই আমাকে নিয়ে কেন পড়েছিস? সাহিদা বেগম ফিসফিসিয়ে বললেন, তোর ওই রকম কেউ ছিল না কি রে? কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম কাউকে আমার জীবনে থাকতে দিয়েছ তোমরা, মেজো আপার মতো যাতে না হয়। সারাক্ষণ পাহারা দিয়ে দিয়ে রেখেছ। এত ভালো মেয়ে হয়ে তোমরা আমাকে কি দিয়েছ? ভালো মেয়ে হয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছ, আরও নিজের সব ইচ্ছে আমার ওপর চাপিয়ে দিয়েছ। নিসানের কথা বলে আকদ পড়িয়ে দিয়েছ। এসব কথা বলে এখন কি লাভ? তুই সংসার করবি না ওই ছেলের সাথে? সংসার তো এখনো অনেক দূরে, বিয়ের 4 দিনও পার হয়নি। তার মধ্যে যে যার ইচ্ছে চাপিয়ে দিচ্ছে আমার ওপর। আমার ভবিষ্যৎটা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। জুতো পেটা করার পর মাথায় হাত বুলিয়ে দিলে সেটা সংসার? আমি বলেছি সংসার করব না, নাকি বলেছি ওই লোকটার সাথে আমি বিদেশ যাব না? আমি শুধু বলেছি আমি মাস্টার্স কমপ্লিট করতে চাই। এটা অসম্ভব কিছু? এটা মেনে নিলে সব সলভ হয়ে যায় না? এটা না মানার কি আছে? তার বোনরা এক একটা ভার্সিটিতে পড়ছে না? তাদের বোনকে তো ফাইনাল পরীক্ষার পর বিয়ে দিচ্ছে। তাহলে আমার বেলায় উল্টো কেন? আমাকে বলছে তোমার 14 গোষ্ঠীর কারো লন্ডনে যাওয়ার সামর্থ্য আছে কিনা। কিছুদিন পর আমি গ্র্যাজুয়েট নয় সেটা বলবে না, এখন থেকে বড় বড় কথা শোনাচ্ছে, ভবিষ্যতে আরও শোনাবে। সাইনা কাঁদছে, চোখ মুছে বলল, তোমরা বললে না যে আমার সাথে সম্পর্ক ভালো রাখ, অনরা নইলে কথা শোনাবে, সুযোগ খুঁজবে। যেখানে ওই লোকটা নিজেই আমাকে কথা শোনায়, সেখানে বাইরের লোকজন তো অনেক ভালো। আমি ওরকম একটা মানুষের সাথে কি করে ঘর করব আম্মা? সারাক্ষণ আমাকে ভয়ে থাকতে হয়। এই বুঝি কোনো কিছুর জন্য আমাকে কথা শুনিয়ে দিল? এই বুঝি আমার 14 গোষ্ঠী নিয়ে কথা তুলল? কিছুদিন পর মা বাপ তুলেও দেবে। আমাকে বিয়ে না দিয়ে বিষ খাইয়ে দিলেও তোমাদের ওপর এত অসন্তুষ্ট হতাম না আমি। সাইনা অনেকক্ষণ রান্নাঘরে বসেছিল, ভাত খেতে বললে খেলো না। সাহিদা বেগম খাইয়ে দিতে চাইলে মানা করে দিল। দাদি, মামি, চাচি, খালা সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। দাদিমা ইনিয়ে বিনিয়ে বলল, কেউ তোকে নিয়ে যেতে বলছে না এখন, তোকে রেখে যাবে শেষমেশ। তুই যেতে না চাইলে তোকে জোর করবে না। কথা হচ্ছে ব্যাটা আর কখন আসবে তার ঠিক নেই। বাচ্চা কাচ্চা নিয়ে ফেলিস, ওটা নিয়ে তোর সময় কেটে যাবে। সাহিদা বেগম সেখানে ছিলেন না। ফুপু বলল, হ্যাঁ, এখন অনেক মেয়েই বাচ্চা নিয়ে পরীক্ষার হলে যায়, এখন ঘরে যা। দাদিমা বলল, বেটা আজ এখানে থাকবে। সাইনা বলল, সেই খুশিতে নাচতে বলছো? যাব না আমি। দাদিমা ফিসফিস করে বললেন, জামাইকে পছন্দ করছিস না, এইসব কথা মানুষের কানে গেলে মানুষ ছিছি করবে। মানুষ এক কথাকে 10 কথা করে, এমনিতে সবাই জেনে গেছে বিয়েতে তুই খুশি না। মানুষ কত রকম কথা বলছে। বাচ্চা টাচ্চার কথা তুলিস, বাচ্চা কাচ্চা চলে এলে মানুষের কথা বন্ধ হয়ে যাবে। সাইনার চোখ জোড়ায় যেন রক্ত নেমেছে। দাদিমা তার চোখ দেখে ভড়কে গেল, বলল, ওই বেটা বিদেশ চলে গেলে তখন তুই একা একা কি করবি? বাচ্চা টাচ্চা নিয়ে নিজের জায়গা শক্ত করে শ্বশুরবাড়িতে থাকবি, তখন তোকে কেউ সহজে কিছু বলতে পারবে না। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই। মেয়েদের সংসার শক্ত করতে প্রথমে কষ্ট করতে হয়। সাইনা উঠে চলে গেল সেখান থেকে। ঘরে এসে মুখে পানি ঝাপটা দিল। তাজদার সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছে। সাইনার ঘরটা আগাগোড়া দেখছে। সাইনা ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই বলে উঠল, ঘুরতে বেরোবো, একটা শাড়ি পরে নেওয়া হোক। সাইনা তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, মাথা খারাপ? কোথায় যাব এত রাতে? বলা যাবে না, আমার মুড নেই এখন, ঘুমাতে ইচ্ছে করছে। গাড়িতে ঘুমানো যাবে। সাইনা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সিদ্দিকী তাড়া দিয়ে বলল, একটু দ্রুত রেডি হয়ে নিলে ভালো হয়। বসার ঘরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাজদার দায়সারভাবে বলল, বাচ্চা হয়ে গেলে আমি একাই লন্ডনে ফিরে যাব। সাইনা কপাল কুঁচকে তাকালো। মোটেও এই ধরনের কথাবার্তা হয়নি, কিন্তু দাদিমার কথার সাথে মিলে গেল কিভাবে? দাদিমা বলেছে নাকি এই লোকটাই দাদিমাকে সেটা শিখিয়ে দিয়েছে বলার জন্য? তাজদারও তার চোখের দিকে তাকালো। তখনই বুক টান টান করে দাঁড়িয়ে বলল, সাইনা মমতাজ, তোমার সামনে এখন দুটো রাস্তা। সাইনা তার দিকে চোখ তুলে তাকালো।
চোখ সরিয়ে নেবে তখনই তাজদার বলল, যাই হোক, আমি চাই এখন তুমি আমার সাথে চলো। সাইনা ক্লান্ত হয়ে বলল, আমি খুব টায়ার্ড, শরীর খারাপ লাগছে, দয়া করে ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। এত কথা বলতে ভালো লাগছে না, এটা আপনার বাড়ি নয় যে বড় বড় করে কথা বললেও কেউ শুনতে পাবে না। তাজদার গলার আওয়াজ বড় করে বলল, আমি তোমাকে বলেছি বেরোতে, তোমার হাতে সময় জাস্ট 5 মিনিট। সাজগোজ করার দরকার নেই, শুধু শাড়িটা পরবে। সায়নাকে নিজের পছন্দ মতো একটা শাড়ি বের করে দিল সে। সায়না শাড়িটা হাতে নিয়ে বলল, একটু বের হন, এটা শ্বশুর বাড়ি, বের হওয়া যাবে না, আমার সামনেই পাল্টাও, আমি পরপুরুষ নয়। সায়না শক্ত কণ্ঠে বলল, দেখতে চান সেটা বললেই হয়ে যেত। তাজদার তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল। সায়না ব্লাউজ পেডিকোট বের করে বলল, আপনি ঘর থেকে বেরোবেন না? না। সায়না ঘরের আলো নিভিয়ে দিল, ওড়না রেখে দিল, তারপর অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াটার দিকে একবার তাকালো। অপ্রস্তুত অবস্থায় আবারও ফিরে তাকালো। এই লোকটার নজর এত বাজে যে বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়েও সেই চাহনি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। চাইলেও সে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, সাইনা যদি ভুল না হয় তাহলে এই দিকেই তাকিয়ে আছে বেয়াদব লোকটা। হয়েছে। তৎক্ষণাৎ ঘরের আলো জ্বলে উঠল। সাইনা আঁচল কাঁধে টেনে এনে বলল, হিজাব বাঁধবো, আরও সময় লাগবে। তাজদার সিদ্দিকী লম্বা পা ফেলে এগিয়ে এসে তার চুলের ক্লিপ খুলে দিতেই চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠে। সায়না অবাক চোখে তাকিয়ে বলল, আমি খোলা চুলে বেরোবো না, আমার সাথে বেরোনো যাবে, রাস্তাঘাটে মানুষ নেই এখন, যাওয়া যাক। সায়না চুলগুলো খোপা করে নিল ঢিলে করে। তাজদার তাকে নিয়ে বেরিয়ে পড়তে পড়তে দাদিমাকে বলল, ফাইনালি। দাদিমা সায়নার খালা ফুপুরা আড়াল থেকে দেখল সায়না সোজা গাড়িতে গিয়ে বসেছে। তারা সবাই ফিস ফিস করছে, বউ নিয়ে বেটা যাচ্ছে কই। তাজদার গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে বলল, সামনে এসে বসা হোক। সাইনা বলল, পেছনে বসলে কি সমস্যা? পেছন থেকে কেউ বউ নিয়ে পালালে টের পাবো না, এটাই সমস্যা। সাইনা সামনে এসে বসলো। তাজদার ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ছেড়ে দিল। বাজার পার হতেই নির্জন রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো। তাজদার খুব গুরুতর ভঙ্গিতে বলল, ধরো সাদা পোশাক পরা, লম্বা চুলগুলো, বড় বড় নখ আছে, এমন একটা পেতনি হুট করে আমাদের গাড়ির সামনে এসে থেমে গেল। বলতে বলতে না বলতেই হুট করে ব্রেক কষলো গাড়িটা। সাইনা ভয়ানক একটা চিৎকার দিয়ে তাজদার সিদ্দিকের বুকের ওপর এসে পড়ল। তাজদার সিদ্দিকী তাকে টেনে এনে ঝাপটে জড়িয়ে ধরে তার মুখের ওপর শ্বাস ছেড়ে কাটকাট গলায় বলল, তুমি নিচ থেকে আমার কাছে এসেছো, তাই আমি তোমাকে আজ ইচ্ছে মতো ছুবো। নো হাঙ্কি পাঙ্কি মিসেস সাইনা মমতাজ, আমার সাথে লন্ডনে যাবে, নইলে। বাকিটা বলার আগে সাইনা ছটপটিয়ে উঠল।